সহি নিয়মে কাজ করার ঘোষণা দিলেন সিইসি, বললেন গুরুত্বপূর্ণ সংস্কার হলেই নির্বাচন। নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণে দগ্ধ 10 শ্রমিক, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। গাজীপুরে পিকনিকের বাসে শিক্ষার্থী নিহতে পরিবারের শোক, 7 জনকে বরখাস্ত। শুনছিলেন সংবাদ শিরোনাম। আমন্ত্রণ 21-এর দেশের সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। সহি নিয়মে কাজ করার ঘোষণা দিলেন প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন। সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন আয়োজনে যা করা দরকার তাই করবেন বলে জানান সিইসি। শপথ শেষে সাংবাদিকদের কাছে এমন মন্তব্য করেন তিনি। সব রাজনৈতিক দলকে সাথে নিয়ে এবং সংস্কার কমিশনগুলোর গ্রহণযোগ্য পরামর্শ অনুযায়ী নির্বাচন কমিশনের কাজ চলবে বলে জানান সিইসি। বিস্তারিত শাকেরা আরজুর রিপোর্টে। দুপুর 1টার পরে নবনিযুক্ত প্রধান নির্বাচন কমিশনার এএমএম নাসির উদ্দিন ও 4 কমিশনার শপথ নিতে সুপ্রিম কোর্টে আসেন। 4 কমিশনার হলেন সাবেক অতিরিক্ত সচিব আনোয়ারুল ইসলাম সরকার, সাবেক জেলা ও দায়রা জজ আব্দুর রহমান মাসুদ, সাবেক যুগ্ম সচিব বেগম তাহমিদা আহমদ এবং অবসরপ্রাপ্ত ব্রিগেডিয়ার জেনারেল আবুল ফজল মোহাম্মদ সানাউল্লাহ। সুপ্রিম কোর্টের জাজেস লাউঞ্জে প্রধান নির্বাচন কমিশনার ও কমিশনারদের শপথ পড়ান প্রধান বিচারপতি সৈয়দ রেফাত আহমেদ। শপথ শেষে গণমাধ্যমের সাথে কথা বলেন প্রধান নির্বাচন কমিশনার। বলেন, স্বচ্ছ নিরপেক্ষ নির্বাচন দেয়াই হবে প্রধান কাজ। আমি তাদেরকে একটা ফ্রি, ফেয়ার অ্যান্ড ক্রেডিবল ইলেকশন দেওয়ার জন্য প্রতিশ্রুতিবদ্ধ, and I will do my best for that. সিইসি বলেন, সংস্কার কমিশনগুলোর গ্রহণযোগ্য প্রস্তাব বিবেচনা করা হবে। সবার সহযোগিতা নিয়ে কিন্তু আমাকে করতে হবে। আমরা একা পারবো না, কিন্তু আপনাদের সহযোগিতা লাগবে, দেশবাসীর সহযোগিতা লাগবে, রাজনৈতিক দলগুলোর সহযোগিতা লাগবে। নির্বাচন কবে হবে দিনক্ষণ গণনা করে বলা যাচ্ছে না বলেও মন্তব্য করেন তিনি। বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতৃত্বে গণ অভ্যুত্থানের মুখে আওয়ামী লীগ সরকারের পতনের 1 মাস পর গত 5 সেপ্টেম্বর পদত্যাগ করেন হাবিবুল আওয়ালের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। এর 2.5 মাস যেতেই এবার অবসরপ্রাপ্ত সচিব এএমএম নাসির উদ্দিনকে প্রধান করে 5 সদস্যের নতুন নির্বাচন কমিশন গঠন করেন রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। আগামী জাতীয় নির্বাচন আয়োজনের ভার ন্যস্ত থাকবে এ কমিশনের ওপর। শাকেরা আরজু, 21 টেলিভিশন, ঢাকা। দেশের পোশাক খাতের অগ্নি দুর্ঘটনার ভয়াল স্মৃতির নাম তাজরিন ট্র্যাজেডি। 2012 সালের 24 নভেম্বর আশুলিয়ার নিশ্চিন্তপুরে তাজরিন ফ্যাশন গার্মেন্টস কারখানায় অগ্নিকাণ্ডে প্রাণ হারান 117 শ্রমিক, আহত হয় 2 শতাধিক। বেঁচে ফেরা অনেকেই আর ফিরতে পারেননি স্বাভাবিক জীবনে। এখনও পুনর্বাসিত না হওয়ায় আক্ষেপ আহতদের। সাভার প্রতিনিধির তথ্যচিত্রে ডেস্ক রিপোর্ট। 2012 সালের 24 নভেম্বর সকালে অন্য দিনের মতো সেদিনও কাজে যোগ দিয়েছিলেন শ্রমিকেরা। সন্ধ্যায় হঠাৎই ভবনের 8 তলায় আগুনের সূত্রপাত। মুহূর্তে তা ছড়িয়ে পড়ে পুরো ভবনে। জীবন বাঁচাতে কেউ কেউ লাফিয়ে পড়েন, অনেকেই পুড়ে অঙ্গার। দিনের আলোর সাথে সেদিন নিভে গিয়েছিল অনেকের জীবন। সন্ধ্যা নামতেই শ্রমিকদের বাঁচার আকুতিতে ভারী হয়ে ওঠে নিশ্চিন্তপুরের আকাশ বাতাস। সে দৃশ্য মনে পড়লে এখনও আঁতকে ওঠেন প্রত্যক্ষদর্শীরা। তাপ ছিল প্রচুর, যার জন্যে এখানে আমরা ভিতরে ঢুকতে পারি না। দূরে থেকে দেখছি কিছু মানুষ লাফায়া পড়ছে চালের উপরে, পাঁচির উপর পড়তেছে, রড কারা করা আছে, ওর উপরে এসে পড়ে মনে করেন যে মানুষ এই করতেছে, কাকুতি মিনতি করতেছে, বাঁচাও বাঁচাও। দুর্ঘটনার পর বেশ কয়েক বছর ধরেই আহত শ্রমিকরা ক্ষতিপূরণের আশায় থাকতেন ভবনের আশপাশের এলাকায়। তাদের মধ্যে অনেকে মারা গেছেন, কেউ অর্থাভাবে ফিরে গেছেন গ্রামে। আমার মাজার বল সরে গেছে, হাড় ফাইটে গেছে এবং ডান হাত ডান পায়ে সমস্যা। প্রতিদিন রাত্রে আমি কান্দে ঘুমাই। তাজরিন গার্মেন্টস বেকার ফালে থইছে, হয় চালু করো
আর যদি চালু নাই করে আমাদের জন্য ঘর বাড়ি বানাতে আমরা থাকি। আগের তো প্রতারণা করিয়া গেছে সরকার, আমরা আশা করি যে এইবার আমরা ক্ষতিপূরণ পাওয়া যাব। পঙ্গু ও আহতদের পুনর্বাসন সহ ঘটনার সাথে জড়িতদের বিচারের দাবি জানান শ্রমিক নেতারা। নামমাত্র একটি সহযোগিতা করা হয়েছে, কিন্তু প্রকৃত ক্ষতিপূরণ পুনর্বাসনের কোনো ব্যবস্থা করা হয়নি, যার কারণে শ্রমিকরা আজকে খুবই অসহায় জীবনযাপন করতেছে। মালিককে গ্রেপ্তার করছিল নামমাত্র, জামিনে বেরিয়ে এসে সে আওয়ামী লীগ মৎস্যজীবী লীগের সভাপতি হয়ে সে দাপট দেখিয়ে এই ঘুরে বেড়াচ্ছে। একই জায়গায় কারখানাটি ফের চালু করে আহত শ্রমিকদের বাসস্থান বা কর্মসংস্থানের উদ্যোগ নেয়ার দাবি ক্ষতিগ্রস্ত শ্রমিকদের। সমর ইসলাম, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। পোশাক শ্রমিকদের ইউনিয়ন করার সুযোগ ও ন্যূনতম মজুরি সহ 11 দফা বাস্তবায়ন করার তাগিদ দিয়েছে যুক্তরাষ্ট্র। সচিবালয়ে বাণিজ্য উপদেষ্টার সাথে যুক্তরাষ্ট্রের প্রতিনিধি দল সাক্ষাৎ করে এই তাগিদ দেয়। জিএসপি ফিরে পেতে শ্রমিক অধিকার আইন কার্যকর করতে হবে বলেও জানান তিনি। বিস্তারিত নাহিদ সিরাজি নিম্মির প্রতিবেদনে। রোববার সকালে সচিবালয়ে আসে যুক্তরাষ্ট্রের শ্রম প্রতিনিধি দল। মন্ত্রণালয়ের সভাকক্ষে বৈঠক করে বাণিজ্য উপদেষ্টা শেখ বশির উদ্দিনের সঙ্গে। বৈঠক শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন উপদেষ্টা, জানান কি কি বিষয়ে হয়েছে আলোচনা। 11 দফা যে কর্মসূচি যেটা হয়েছে, এই কর্মসূচিকে বাস্তবায়ন করার ক্ষেত্রে আমরা আজকে বিশদভাবে আলোচনা করলাম এবং কিভাবে আমরা কত দ্রুত আমরা এই 11 দফা বাস্তবায়ন করতে পারি, এই উদ্দেশ্যে আমাদের আলোচনাটা হয়েছে। জিএসপি সুবিধা ফিরে পাওয়ার আশাও ব্যক্ত করেন তিনি। জিএসপি পেতে গেলে আমাদের লেবার রাইটের যে এলিমেন্টগুলো আছে সেগুলোকে কমপ্লাই করার দরকার আছে এবং আমরা এগুলো কমপ্লায়েন্সের পরে অবশ্যই আমরা জিএসপি পাবো বলে আশা রাখি। পরে বাণিজ্য সচিব জানান, ইউরোপীয় ইউনিয়ন সহ অন্যান্য দেশের মতো শুল্কমুক্ত সুবিধাও চাওয়া হয়েছে যুক্তরাষ্ট্রের কাছে। আমরা সবসময় ডিউটি ফ্রি, কোটা ফ্রি অ্যাক্সেস যেটা ইউরোপিয়ান ইউনিয়নে পাচ্ছি সেটা আমরা সব জায়গায় চাচ্ছি, আমরা এদেরকে বলছি, কিন্তু এরা ওই লাইনে কিন্তু খুব বেশি কথা বলে না, কিন্তু আমরা চেয়েছি। গার্মেন্টস সেক্টরের সক্ষমতা বৃদ্ধিতে যুক্তরাষ্ট্র সহায়তার আশ্বাস দিয়েছেন বলেও জানান তিনি। তবে তারা ওভারঅল আরএমজি সেক্টরকে আরো কিভাবে স্কিলফুল করা যায়, আরো কিভাবে কম্পিটিটিভ করা যায়, সেক্ষেত্রে তারা সহযোগিতা দেবেন বলে জানিয়েছে। নাহিদ সিরাজি নিম্মি, 21 টেলিভিশন, ঢাকা। নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বসুন্ধরা পেপার মিলে বিস্ফোরণে অন্তত 10 জন আহত হয়েছে। তাদের রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে। সকাল 10টার দিকে উপজেলার মেঘনাঘাট এলাকায় কারখানায় ডিটারজেন্ট তৈরির ইউনিটে এ বিস্ফোরণের ঘটনা ঘটে। দগ্ধরা সবাই ওই কারখানার শ্রমিক বলে জানিয়েছে কর্তৃপক্ষ। বৈদ্যুতিক লাইনের সংযোগ দিতে গিয়ে পাইপলাইনে বিস্ফোরণ হয়। আহতদের শরীরের অন্তত 15 থেকে 20% দগ্ধ হয়েছে বলে জানিয়েছে বার্ন ইনস্টিটিউটের আবাসিক সার্জন ডাক্তার শাওন বিল রহমান। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে অটোরিকশার ধাক্কায় আফসানা করিম রাচি নিহতের ঘটনায় জাহাঙ্গীরনগর শাটডাউন কর্মসূচি পালন করছে বিশ্ববিদ্যালয়ের 53 ব্যাচের শিক্ষার্থীরা। সকালে বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদে তালা দিয়ে বিক্ষোভ মিছিল নিয়ে নতুন প্রশাসনিক ভবনের ফটকে তালা দিয়ে অবস্থান নেন শিক্ষার্থীরা। দায়ী রিকশা চালককে দ্রুত গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান তারা। পরে অবস্থানরত শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য সহ প্রশাসনের কর্মকর্তারা তাদের দাবি দাওয়া নিয়ে আলোচনা করেন। তাদের এ সময় 11 দফা দাবি আদায় না হলে আন্দোলন চালিয়ে যাবেন বলেও জানান শিক্ষার্থীরা। শাটডাউনে বিজনেস স্টাডিজ অনুষদ ও 53 ব্যাচের সব বিভাগের ক্লাস পরীক্ষা বন্ধ রয়েছে। বান্দরবানের গহীন অরণ্যে কেএনএফের গোপন আস্তানার সন্ধান পাওয়া গেছে। সেনাবাহিনী রুমার গহীন জঙ্গলে কেএনএফের এই গোপন আস্তানায় অভিযান চালায়। এ সময় সেনাবাহিনীর সাথে বন্দুকযুদ্ধে 3 কেএনএ সন্ত্রাসী নিহত হয়। ঘটনাস্থল থেকে অস্ত্র ও অন্যান্য সরঞ্জাম উদ্ধার করা হয়। অভিযান এখনও চলছে। মাদারীপুরের 2টি হত্যা মামলায় সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান ও সাবেক সংসদ সদস্য আব্দুস সোবহান গোলাপকে কারাগারে পাঠিয়েছেন আদালত। সকালে মাদারীপুরের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক সাজিদুল হাসান চৌধুরী 2 আসামির জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন। আসামি পক্ষের আইনজীবী অ্যাডভোকেট বাবুল আক্তার জানান, মাদারীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনে নিহত তাওহিদ
সান্নামাত ও দীপ্ত দে হত্যা মামলায় শাহজাহান খান ও আব্দুস সোবহান গোলাপকে মাদারীপুর আদালতে হাজির করে জামিন আবেদন করা হয়। শুনানি শেষে আদালত জামিন নামঞ্জুর করে কারাগারে পাঠান দুজনকে। গেল বৃহস্পতিবার ঢাকার কেরানীগঞ্জ কারাগার থেকে মাদারীপুর কারাগারে হস্তান্তর করা হয় দুই সাবেক সংসদ সদস্যকে। সাবেক মন্ত্রী মহোদয়, মাদারীপুরের কৃতি সন্তান এবং এমপি সাহেব আমাদের শাহজাহান খান সাহেবের এবং আমাদের আব্দুস সোবহান গোলাপ ভাই, এই কালকিনি এমপি ছিলেন, এই দুইজন আসামির জন্য আমরা জামিন চেয়েছিলাম। বিজ্ঞ আদালত জামিন আবেদন নামঞ্জুর করেছেন। সড়ক দুর্ঘটনায় সিরাজগঞ্জের বোয়ালিয়ায় 2 জন ও সুনামগঞ্জ সিলেট সড়কে 1 জন মারা গেছেন। পুলিশ জানায় সকালে পাবনা থেকে ঢাকাগামী একটি বাস উল্লাপাড়ার বোয়ালিয়াতে মোটরসাইকেলকে চাপা দিলে ঘটনাস্থলে মোটরসাইকেলটির চালক মারা যান। আহত আরেক আরোহী হাসপাতালে নেয়ার পথে মারা যান। এদিকে সুনামগঞ্জ থানার কর্মকর্তা নাজমুল হক জানান, দুপুরে সুনামগঞ্জ সিলেট সড়কে নীলপুর বাজার এলাকায় ট্রাক ও সিএনজির সংঘর্ষে এক নারী মারা যান, 3 যাত্রী আহত হন। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। গাজীপুরে ইসলামিক ইউনিভার্সিটির নিহত শিক্ষার্থী ফেনীর মোজাম্মেল হোসেন নাইম ও রাজশাহীর জুবায়ের রহমান সাকিবকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়েছে। পরিবারে চলছে শোকের মাতম। 3 শিক্ষার্থী মৃত্যুর ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতির 7 কর্মকর্তাকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। গাজীপুর, রাজশাহী ও ফেনী প্রতিনিধির তথ্য ও ছবিতে ডেস্ক রিপোর্ট। নাইমের স্বপ্ন ছিল দেশসেরা প্রকৌশলী হবার। স্বপ্ন তার স্বপ্নই রয়ে গেল। শনিবার সহপাঠীদের সাথে গাজীপুরের শ্রীপুরে বনভোজনে যাওয়ার পথে দ্বিতল বাস বিদ্যুতায়িত হয়ে মারা যায় সে। নাইমের মৃত্যুতে গ্রামের বাড়ি ফেনীতে চলছে শোকের মাতম। গত রাত 2:30টার দিকে তার মরদেহ গ্রামের বাড়িতে নিয়ে আসা হয়। পরিবারের 2 ভাই ও 1 বোনের মধ্যে নাইম ছিল দ্বিতীয়। সবচেয়ে বিশেষ এবং সবচেয়ে আকর্ষণীয় এবং তার ক্ষতিটা কোনোভাবে পূরণ করার না। সুষ্ঠু তদন্তের মাধ্যমে দোষীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেন স্বজনরা। সরেজমিনে যাইয়া এটা আসলে নিরাপদ কিনা এটা পর্যবেক্ষণ করা দরকার ছিল। দোতলা বাস কিভাবে টাচ করে ওটা? বাস তো আর জাম দেয় নাই সেখানে, কথা বলছেন না? এটা এদের নেগলেন্সি আছে, ফুল রেসপন্সিবিলিটি, এবং আমরা এই জন্য কম্পেনসেশন দাবি করতেছি। সকালে ফতেপুর কেন্দ্রীয় ঈদগাহ মাঠে জানাজা শেষে দাদা দাদির কবরের পাশেই শায়িত করা হয় নাইমকে। দুর্ঘটনায় নিহত অপর শিক্ষার্থী জুবায়ের রহমান সাকিবকে তার গ্রামের বাড়ি রাজশাহীর মুরারিপুর কবরস্থানে দাফন করা হয়েছে। জানাজায় অংশ নেন সহপাঠী, বন্ধু, স্বজন সহ গ্রামের মানুষ। এই ঘটনায় যাদের অবহেলা ও গাফিলতি আছে তা তদন্ত করে ব্যবস্থা নেয়ার দাবি তাদের। ছাদে উঠবার না, পানিতে বেশি সাঁতার জানো না যেহেতু, কিন্তু কালকে কি যেন ভুলে গেলাম, আল্লাহ ভুলিয়ে দিল, তার সম্বন্ধে কোনো মনেই নাই যে আজ পিকনিকে যাবে সে। কেন ভিসি মহোদয় এই যারা দিনের দায়িত্ব পালন করেছেন, ডিপার্টমেন্টাল প্রধান ছিলেন, আমি মনে করি তারা এর জন্য দায়ী। এ ঘটনায় নিহত অন্য শিক্ষার্থী মোহাম্মদ মুস্তাকিম মাহিমের বাড়িতেও চলছে শোকের মাতম। এমন মৃত্যু মানতে পারছেন না স্বজনরা। এ ঘটনায় ময়মনসিংহ পল্লী বিদ্যুৎ সমিতি 2-এর ডেপুটি জেনারেল ম্যানেজার কমলেশ চন্দ্র বর্মন, মাওনা জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার খন্দকার মাহমুদুল হাসান, এজিএম মোহাম্মদ তানভীর, জুনিয়র ইঞ্জিনিয়ার মশিউর রহমান, লাইনম্যান পারভেজ মিয়া, সাখাওয়াত হোসেন ও আবুল কাশেমকে সাময়িকভাবে বরখাস্ত করেছেন বাংলাদেশ পল্লী বিদ্যুতায়ন বোর্ড। মাসুম আলিসা, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। যাত্রী হয়রানির অভিযোগ এনে বেনাপোল রুটে পরিবহন সেবা অনির্দিষ্টকালের জন্য বন্ধ করে দিয়েছে পরিবহন মালিক সমিতি। এতে ভোগান্তিতে পড়েছেন ওই রুটের যাত্রীরা। সকাল থেকে অনির্দিষ্টকালের জন্য এ ধর্মঘটের ডাক দেয় পরিবহন ব্যবসায়ী সমিতি। তারা জানান, ভারতগামীদের সেবায় বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল ব্যবহার করতেন পরিবহন ব্যবসায়ীরা। কিন্তু গত 21 নভেম্বর থেকে পৌরসভা কর্তৃপক্ষ চেকপোস্ট থেকে পৌর বাস টার্মিনাল চালু করতে বেনাপোল বন্দর আন্তর্জাতিক বাস টার্মিনাল ব্যবহার বন্ধ করে দেয়। এ সময় রাতের বাসগুলো আন্তর্জাতিক বাস টার্মিনালে যাত্রী নামানোর কথা হলেও শুক্রবার বাস চেকপোস্টে ঢুকতে না দিয়ে পৌর কর্তৃপক্ষ শহর থেকে দূরে পৌর বাস টার্মিনালে নামাতে শুরু করে। এতে প্রতিবাদ জানিয়ে শনিবার সকাল থেকে বেনাপোল রুটে সারা দেশের সঙ্গে পরিবহন চলাচল বন্ধ রাখে বাস চালকেরা। ঠাকুরগাঁওয়ে হলুদের সাথে পেঁপে চাষ করে সাড়া ফেলেছেন উদ্যোক্তা রবিউল ইসলাম রবি।
চারা রোপণের 6 মাসের মধ্যেই গাছে ফল ধরতে শুরু করে। এক একটি গাছে 20 থেকে 40 কেজি পর্যন্ত পেঁপে ধরেছে। দাম ভালো থাকায় এ মৌসুমে 20 লাখ টাকা আয়ের আশা করছেন রবিউল। ঠাকুরগাঁও প্রতিনিধি SM জসিম উদ্দিনের পাঠানো তথ্য ও ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। অন্যবারের মতো এবারও 25 বিঘা জমিতে হলুদ চাষ করেছেন রবিউল ইসলাম রবি। এর মধ্যে 10 বিঘা জমিতে হলুদের সাথে পেঁপের চারা রোপণ করেন তিনি। ফলনও হয়েছে ভালো। তার বাগানের পেঁপে স্থানীয় বাজার সহ যাচ্ছে দেশের বিভিন্ন অঞ্চলে। এলাকার কৃষকরাও আগ্রহী হচ্ছেন পেঁপে চাষে। রবিউলের এই উদ্যোগ সবজি ও পুষ্টির চাহিদা পূরণে ভূমিকা রাখছে, পাশাপাশি তৈরি হয়েছে কর্মসংস্থানও। হলুদের চাষ করছি পাপিয়ার বাগানের ভিতরত, ডেলি আমাদের ইনকাম ভালো হয়। এখান থেকে পেঁপেগুলো বিভিন্ন ডিস্ট্রিক্টে যায়, ঢাকা যায়, নওগাঁ যায়। এই পেঁপেতে আমাদের শাকসবজিতে আমাদের অনেক পুষ্টি রয়েছে। রবিউলের পেঁপের বাগান দেখতে ও পরামর্শ নিতে বিভিন্ন এলাকা থেকে আসছেন অনেকেই। ওনার এটা চাষাবাদ দেখে আমরা খুব খুশি হয়েছি এবং এই চাষাবাদটা সম্পূর্ণরূপে দেখা শেষ হলে আমরা হয়তো আগামীতে চাষের ব্যবস্থা নির্ভর করব। পেঁপে এমনই একটি সবজি, এমনই একটি ফল যেটা মানুষের যাদের অ্যাসিডিটি আছে, যাদের গ্যাসের সমস্যা আছে, এটা থেকে অত্যন্ত নিবারণ করে। পেঁপে চাষ করতে রবিউলের খরচ হয়েছে 7 লাখ টাকা, তবে 20 লাখ টাকা আয়ের আশা করছেন তিনি। হলুদের মধ্যে সাথী ফসল হিসাবে যদি পেঁপে চাষ করা যায় তাহলে মনে হয় যে আমি লাভবান হতে পারবো, কারণ হলুদ ছায়াতেও হয়। স্থানীয় ব্যবসায়ীরা জানান প্রতিমন কাঁচা পেঁপে 800 ও পাকা পেঁপে 1600 টাকা দরে বাগান থেকেই কিনছেন তারা। পেঁপের ব্যবসা করে বিভিন্ন জেলায় পাঠায়, ঢাকা, চিটাগাং, আর নকল বাজারে কম বিক্রি হয়। সার্বক্ষণিক কারিগরি সহায়তা সহ পরামর্শ দিচ্ছে স্থানীয় কৃষি বিভাগ। এখনো তার জমিতে যে পেঁপে রয়েছে সেই পেঁপে কিন্তু এখনো প্রায় 15-16 লক্ষ টাকার পেঁপে তিনি বিক্রি করতে পারবেন বলে আশাবাদ ব্যক্ত করেন। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সাথে তার নিবিড় যোগাযোগ রয়েছে। ঠাকুরগাঁওয়ে চলতি মৌসুমে 235 হেক্টর জমিতে হলুদ ও পেঁপে চাষ হয়েছে 16 হেক্টর জমিতে। বনুশ্রী ডলি, ডেস্ক রিপোর্ট, 21 টেলিভিশন। নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলার চর এলাহি ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান আব্দুল মতিন তোতার খুনিদের ফাঁসির দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছে এলাকাবাসী। বেলা 11:30টার দিকে জেলা জজ আদালতের সামনের সড়কে নিহতদের স্বজন ও এলাকাবাসী এ কর্মসূচি পালন করেন। বক্তারা বলেন, 5 আগস্ট ফেসিবাদের দোসররা তাকে নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। 13 জন আসামি আদালতে আত্মসমর্পণ করলেও মূল আসামি আওয়ামী লীগ নেতা আব্দুর রাজ্জাককে বাঁচাতে পুলিশ চেষ্টা চালাচ্ছে। অবিলম্বে তাকে গ্রেপ্তারের দাবি জানান বক্তারা। এদিকে শিক্ষার্থীর চোখে আগামীর ছাত্র রাজনীতি ও বাংলাদেশ প্রতিপাদ্যকে সামনে রেখে দিনাজপুরের সরকারি কলেজে জাতীয়তাবাদী ছাত্রদলের সাথে শিক্ষার্থীদের মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বেলা 12টায় কলেজের অডিটোরিয়ামে ছাত্রদল কলেজ শাখা আয়োজনে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। চট্টগ্রামের রাউজানে ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসির পথের হাট শাখার উদ্বোধন করা হয়েছে। দুপুরে ব্যাংকের চেয়ারম্যান ওবায়দ উল্লাহ আল মাসুদ এ শাখার উদ্বোধন করেন। বক্তব্য দেন ব্যাংকের এক্সিকিউটিভ ভাইস প্রেসিডেন্ট ও চট্টগ্রাম নর্থ জোন প্রধান M জুবায়ের আজম হেলালি ও পথের হাট শাখা প্রধান মোহাম্মদ নুরুল আফসার, ম্যানেজিং ডিরেক্টর মোহাম্মদ মনিরুল মাওলা, শরিয়াহ সুপারভাইজারি কমিটির সদস্য সচিব প্রফেসর ডক্টর মোহাম্মদ আব্দুস সামাদ ও বাংলাদেশ বৌদ্ধ ভিক্ষু মহাসভার ধর্মপ্রিয় মহাথেরো। এ সময় উপস্থিত ছিলেন রিস্ক ম্যানেজমেন্ট কমিটির চেয়ারম্যান প্রফেসর ডক্টর M মাসুদ রহমান, অডিট কমিটির চেয়ারম্যান মোহাম্মদ আব্দুস সালাম সহ বিশিষ্ট জনেরা। অন্তর্বর্তীকালীন রাঙ্গামাটি পার্বত্য জেলা পরিষদে হত্যা মামলার আসামি ও আওয়ামী লীগপন্থী সদস্যদের নিয়োগ বাতিল করে বঞ্চিত 4 উপজেলা থেকে স্থানীয় প্রতিনিধি নিয়োগের দাবিতে মানববন্ধন পালিত হয়েছে। সকালে বৈষম্য বিরোধী নাগরিক সমাজ, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন ও ইসলামিক আন্দোলনের যৌথ উদ্যোগে জেলা প্রশাসন কার্যালয়ের সামনে ঘণ্টাব্যাপী মানববন্ধন কর্মসূচি পালিত হয়। আওয়ামী লীগের দোসর পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের উপদেষ্টা আওয়ামী এজেন্ডা বাস্তবায়নের জন্য পক্ষপাতমূলক আচরণ ও স্বজনপ্রীতি করে জেলা পরিষদের সদস্য নিয়োগ দিয়েছেন বলে সমাবেশে বক্তারা অভিযোগ করেন। পরিষদের 10 উপজেলার মধ্যে কাউখালী, বরকল, জুরাছড়ি ও রাজস্থলী উপজেলা থেকে স্থানীয় জনপ্রতিনিধি নিয়োগ না দিয়ে চরম বৈষম্য সৃষ্টি করেছেন বলেও জানান তারা।
যশোরের ঝিকরগাছা সম্মিলনী মহিলা ডিগ্রি কলেজের পরিচালনা কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত হয়েছে। দুপুরে পরিচিতি সভার সভাপতিত্ব করেন অধ্যক্ষ মোহাম্মদ আহসানুর রহমান। উপস্থিত ছিলেন বিএনপির নেতা সাবিরা নাজমুল মুন্নি, কলেজ পরিচালনা কমিটির নবনির্বাচিত সভাপতি ও ২১ টেলিভিশনের নিউজ প্রডিউসার মোহাম্মদ জাহিদুল ইসলাম সুমন। এছাড়া কলেজের শিক্ষক, কর্মকর্তা কর্মচারী ও স্থানীয় বিএনপি, যুবদল ও জামায়াত ইসলামের নেতাসহ গণ্যমান্যরাও এতে অংশ নেন। নওগাঁর পত্নীতলায় এসএসসি পরীক্ষার্থী মুস্তাফিজুর হত্যা মামলার আসামিদের দ্রুত গ্রেপ্তার ও বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল করেছে ছাত্র জনতা। সকালে উপজেলার মধইল বাজারে জড়ো হয়ে সড়ক অবরোধ করে মিছিল করে আন্দোলনকারীরা। এতে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবক সহ সর্বস্তরের মানুষ যোগ দেয়। তারা বলেন, মধইল বিএল উচ্চ বিদ্যালয়ের এসএসসি পরীক্ষার্থী মোস্তাফিজুরকে পূর্বশত্রুতার জেরে এলাকার চিহ্নিত কয়েকজন দুষ্কৃতিকারী পরিকল্পিতভাবে হত্যা করে। এর আগে নিখোঁজের ৮ দিন পর গত ১৪ নভেম্বর একটি ধান খেতে তার খণ্ডিত মরদেহ পাওয়া যায়। মৌলভীবাজারের কমলগঞ্জে পালিত হয়েছে আদিবাসী খাসিয়া জনগোষ্ঠীর ১২৫তম বর্ষবিদায় উৎসব খাসি সেং কুটসনেম ও বরণ করে নেওয়া হয়েছে নতুন বছরকে। খাসি পঞ্জিকা অনুযায়ী রবিবার থেকে শুরু হয়েছে তাদের নববর্ষ। নতুন বছর যেন ভালো ফসল পাওয়া যায় সেই আশায় তারা আয়োজন করে বর্ষবিদায় উৎসবের। শেষ করছি ২১ দেশের সংবাদ। যাবার আগে সংবাদ শিরোনামগুলো আরও একবার। সহি নিয়তে কাজ করার ঘোষণা দিলেন সিইসি, বললেন গুরুত্বপূর্ণ সংস্কার হলেই নির্বাচন। নারায়ণগঞ্জে কারখানায় বিস্ফোরণে দগ্ধ ১০ শ্রমিক, জাতীয় বার্ন ইনস্টিটিউটে ভর্তি। গাজীপুরে পিকনিকের বাসে শিক্ষার্থী নিহতে পরিবারের শোক, ৭ জনকে বরখাস্ত। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। ফেসবুকে ভিজিট করতে পারেন www.facebook.com/2124 অনলাইনে। এছাড়া সাবস্ক্রাইব করতে পারেন www.youtube.com/@21etv চ্যানেলে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। পরবর্তী সংবাদ সন্ধ্যা ৭টায় দেখার আমন্ত্রণ রইল। ২১-এর সাথেই থাকুন।